শুরু করছি বাংলা সাম্মানিক চতুর্থ ষান্মাসিকের ক্লাস। আমাদের আজকের পাঠের বিষয় নীলকমল আর লালকমল। এটি লোকসাহিত্যের অন্তর্গত লোককথা শ্রেণীর অন্তর্ভুক্ত একটি কাহিনী। আমাদের সিলেবাসে এটি C8-এর অন্তর্ভুক্ত, যার শিরোনাম লোকসাহিত্য ও লোকসংস্কৃতি। আগের ক্লাসে আমরা লোককথার অন্তর্গত রূপকথার কিছু সাধারণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলাম। এখন আমরা নীলকমল আর লালকমলের কাহিনীকে বিশ্লেষণ করে এই কাহিনীর মধ্যে সেই বৈশিষ্ট্যগুলোর অনুসন্ধান করব। আমরা দেখছি কাহিনীটি শুরু হয়েছে এই বলে, এক রাজার দুই রানী। এই যে প্রথমেই গল্পটাকে এক কথায় শুরু করে দেওয়া, এইটা কিন্তু রূপকথার গল্পের একটি বৈশিষ্ট্য। রাজার আর কোনো পরিচয় দেওয়া হলো না, তার নাম কি, তার রাজ্য কোথায়, সেসব কিচ্ছুটি না বলে সোজাসুজি শুরু হয়ে গেল এই বলে, এক রাজার দুই রানী। এই যে রাজার নাম না থাকা, রাজার রাজত্বের অবস্থানের কথা না জানানো, এগুলো কিন্তু রূপকথার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অনেক রূপকথাতেই আমরা এই ব্যাপারটা দেখতে পাই। তারপরে যেমনটা পুরনো দিনের অনেক গল্পেই দেখা যায়, আমরা দেখি, এখানেও দেখছি সেই ব্যাপার। এক রাজার অনেক রানী, এখানেও তাই। রাজার দুই রানী, তবে কি না তার এক রানী আবার রাক্ষসী। এটাও কিন্তু রূপকথার আরেকটা বৈশিষ্ট্য। রূপকথার একাধিক গল্পে এই ব্যাপারটা আমরা পাই যে কোনো এক রাক্ষসী রানী সেজে রাজার রাজপুরে ঢুকে যায়। কখনো যে রানী আগে থেকেই আছে তার শরীরকে আশ্রয় করে রাক্ষসী, অথবা রাক্ষসী কোনো রাজকন্যার রূপ ধরে রাজাকে মুগ্ধ করে রানী হয়ে রাজপুরীতে জায়গা করে নেয়। এটা আমরা অনেক রূপকথার দেখতে পাই। তা এখানে দেখছি রাক্ষসী রানী হয়েই ঢুকেছে রাজার। বলা নেই স্পষ্ট, কিন্তু বোঝা যাচ্ছে, কারণ বলা হচ্ছে যে এক রাজার দুই রানী। এমন নয় যে অন্য রানীর শরীরকে আশ্রয় করেছে রাক্ষসী। ব্যাপারটা এরকম যে রাজার দুই রানী, তার মধ্যে একজন মানুষ রানী, একজন রাক্ষসী রানী। তা এই রানী যে রাক্ষসী সেটা তাই বলে রাজার কিংবা রাজ্যের লোকেদের মোটেই জানা নেই। জানা যাবে ক্রমশ তার আচরণ থেকে। যাই হোক, রাজার দুই রানীর দুই ছেলে, কুসুম আর অজিত। মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত। এ গল্পে অবশ্য একটা ব্যাপার দেখা যাচ্ছে, রাজার নাম না থাকলেও রাজকুমারদের নাম আছে, তাও আবার একবার নয়, দুইবার। দ্বিতীয় নামটি আমরা গল্প শুনতে শুনতে পরে জেনে যাব। তো রাক্ষসী যে রানী, তার বড় স্বাদ সতীনের ছেলেটিকে কেটে কুটে অম্বল রেঁধে খায়, কিন্তু খেতে সে পারে না এই জন্যে যে অজিত কুসুম দুই ভাই গলাগলি। রাক্ষসীর পেটের ছেলে অজিত সতীনপুত কুসুমের সাথ ছাড়ে না। সেই জন্য রানী নিজের ছেলের উপর রেগে যায়। রাগে রাক্ষসীর দাঁতে দাঁতে করকর, পাঁচ পরাণ, সরসর। এই যে করকর, সরসর, এই যে শব্দগুলো আমরা জানি, এগুলোকে বলা হয় ধন্যাত্মক শব্দ। তো এই ধনাত্মক শব্দের ব্যবহার কিন্তু রূপকথার গল্পে প্রচুর দেখা যায়। এটাও কিন্তু রূপকথার গল্পের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তো যা দেখছিলাম, নিজের ছেলের জন্যেই রাক্ষসী সতীনের ছেলেকে কেটে কুটে রেঁধে খেতে পারে না। তো না পেরে সে কি করে, ছুতোনাতা খোঁজে, চোখের দৃষ্টি দিয়ে সতীনের রক্ত শোষে। সতীন গেলে বুঝি তার কিছু সুবিধা হবে। যাই হোক, তার দৃষ্টির বিষে মানুষ রানী, লক্ষ্মী রানী, তিনি ভালো মানুষ, তিনি মারাও যান।
রাজ্য শোকে ভাসল, কিন্তু কেউ কিছু বুঝতে পারল না কেমন করে রানী মারা গেলেন। যাই হোক, সতীন নেই। এবারে রাক্ষসী রানীর মনে হয়েছিল যে খুব সুবিধে হবে। সুবিধে কিছু হয় না, কারণ ওই একই, দুই ভাই একসঙ্গে থাকে। কাজেই রানী সবসময়, মানে রাক্ষসী রানী সবসময় অজিতকে বলে সরসার, কুসুমকে বলে মর্মর। রাক্ষসী সতীন পুতকে ৩৬৬ গালি দেয়, আপন পুতকে ঠোনা মেরে খেদায়। দাদাকে নিয়ে গিয়ে অজিত নিরালায় চোখের জল মোছায়, বলে, দাদা আর থাক, আর আমরা মার কাছে যাব না। রাক্ষসী মার কাছে আর কেউ যায় না। লোহার প্রাণ অজিত, রাক্ষসীর ছেলে কিনা খুব শক্ত প্রাণ, সব সয়ে যায়। সোনার প্রাণ কুসুম কিন্তু ভেঙে পড়ে। ভালো মানুষ রানীর ভালো মানুষ ছেলে কুসুম, সে ভেঙে পড়ে। দিনে দিনে কুসুম শুকাতে থাকে। তা যাই হোক, রাক্ষসী রানী দেখছে কি আপন পেটের পুত্র সেই হইল শত্রু। রানীর মনের আগুন জ্বলিয়া উঠিল। তারপর এক রাত্রে রাজার হাতিশালে হাতি মরিল, ঘোড়াশালে ঘোড়া মরিল, গোহালে গরু মরিল। রাজা ফাঁপড়ে পড়িলেন। রাজা তো আর জানেন না যে রানী আসলে রাক্ষসী, কাজেই বুঝতে তিনি কিছুই পারছেন না। পরের রাত্রে রাজার ঘরে কাইমাই। চমকে রাজা তরোয়াল নিয়ে উঠছেন, দেখছেন সোনার খাটে যেখানে অজিত কুসুম ঘুমায় সেখান থেকে এক মস্ত রাক্ষস কুসুমকে ধরে আনছে। তো রাজা যে তার প্রতিকার করবেন তার কিন্তু আর কোনো সুযোগ পেলেন না। রানী ছুটিয়া আসিয়া মাথার চুল ছিঁড়িয়া রাজার গায়ে মারিল। হাত নড়ে না, পা নড়ে না, রাজা বোকা হইয়া গেলেন। রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খাইতে লাগিল। রাজা চোখের জলে ভাসিয়া গেলেন, মুছিতে পারিলেন না। রাজার শরীর থরথর কাঁপে, রাজা বসিতে পারিলেন না। রাক্ষসী রানীর তাতে কিন্তু খুব আনন্দ। রানী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। তবে রানীর পেটের পুত যে শত্রু, সেই শত্রু কিন্তু আবার রানীর সাধে বাধা দিতে চলে এলো। অজিতের ঘুম ভাঙিল। রাত যেন নিশে, মন যেন বিষে, দাদা কাছে নাই কেন? অজিত ধর্মর করিয়া উঠিয়া দেখে ঘর ছমছম করিতেছে, রানীর হাতে বালা কাঁকন ঝমঝম করিতেছে, দাদাকে রাক্ষসে খাইতেছে। গায়ের রোমে কাঁটা, চোখের পলক ভাঁটা। অজিত ছুটিয়া গিয়া রাক্ষসের মাথায় এক চড় মারিল। রাক্ষস আই আই করিয়া ঘুরিয়া পড়িয়া এক সোনার ডেলা উগাড়িয়া পলাইয়া গেল। রানী দেখিল পৃথিবী উল্টিয়াছে, পেটের ছেলে শত্রু হইয়াছে। রানী মনের আগুনে জ্ঞান দিশা হারাইয়া আপনার ছেলেকে মুড়মুড় করিয়া চিবাইয়া খাইল। রানীর গলা দিয়া এক লোহার ডেলা গড়াইয়া পড়িল। এরপর রানী সব রাক্ষসকে আদেশ দিয়ে দেশে পাঠিয়ে দিল। আর নিজে কি করল? মায়া মেঘে উঠে নদীর ধারে এক বাঁশবনের তলে সোনার ডেলা, লোহার ডেলা পুতিয়া রাখিয়া রাক্ষসী রানী নিশ্চিন্ত হইয়া ফিরিয়া আসিল। বাঁশের আগে যে কাক ডাকিল, ঝোপের আরে যে শিয়াল কাঁদিল, রানী তাহা শুনিতে পাইল না। এখানে আমরা পাচ্ছি এক লোকবিশ্বাসের পরিচয়। কাক ডাকলে, শিয়াল কাঁদলে কার্যসিদ্ধি হয় না। এই ধরনের লোকবিশ্বাসের পরিচয় লোককথায় আমরা প্রচুর পাই। এটি লোককথার একটি বৈশিষ্ট্য। এখনকার মতো এখানে শেষ করছি, পরে আবার আমরা এই গল্পের প্রসঙ্গে ফিরে আসব।